ভোটের আগে স্বনির্ভর বাংলা রাজ্য জুড়ে আজ থেকে শুরু হলো যুবসাথী ক্যাম্প। ক্যাম্পে ক্যাম্পে ঠিক ভিড়। ন্যূনতম মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী বেকারদের 1500 টাকা ভাতা দিতেই রেজিস্ট্রেশন। বিধানসভা ভিত্তিক ক্যাম্প শুরু। এপ্রিল থেকেই চালু প্রকল্প। 4 মাসের বকেয়া সহ অগাস্টে অ্যাকাউন্টে টাকা। রাজ্য জুড়ে আজ থেকে শুরু হলো যুবসাথী ক্যাম্প। ক্যাম্পে ক্যাম্পে ঠিক ভিড়। ন্যূনতম মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী বেকারদের 1500 টাকা ভাতা দিতেই রেজিস্ট্রেশন। সকাল 10টা থেকে শুরু হচ্ছে এই ক্যাম্প। বিধানসভা ভিত্তিক ক্যাম্প। এপ্রিল থেকে চালু প্রকল্প। 4 মাসের বকেয়া সহ অগাস্টে অ্যাকাউন্টে টাকা। প্রতি মাসে 1500 টাকা বেকার ভাতা। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস বেকারদের ভাতা। আপাতত 5 বছর মিলবে বেকার ভাতা। অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। দুয়ারে সরকার 8টি ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। রাজ্য জুড়ে বিধানসভা ভিত্তিক ক্যাম্প চালু হয়েছে যুবসাথীর। মালদার ছবি দেখাবো আপনাদের। মালদার যুবসাথী ক্যাম্পে থেকে ভিড়। চাঁচলে যুবসাথী ক্যাম্পে ভিড় সামলাতে হিমশিম পুলিশের। ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে মালদার ছবি। সেখানে যুবসাথী ক্যাম্পে ঠিক করছে ভিড়। এই মুহূর্তে দুর্গাপুরের ছবি দেখাচ্ছে। দুর্গাপুরে যুবসাথী ক্যাম্পে থেকে ভিড়। ভগৎ সিং স্টেডিয়াম চত্বরে যুবসাথী ক্যাম্প। যুবসাথী ক্যাম্পে আবেদন করতে ভিড়। দেখুন থেকে ভিড় দুর্গাপুরেও। সেখানেও যুবসাথী ক্যাম্প। ভগৎ সিং স্টেডিয়াম, সেই স্টেডিয়াম চত্বরে যুবসাথী ক্যাম্পে আবেদন করতেই ভিড়। ईमेल एड्रेस दिया है? ईमेल एड्रेस दिया है? हाँ, ईमेल डाल। कैसा लग रहा है, कैसा उपकृत हो गए? अच्छा लग रहा है। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। অনেকটা উপকৃত হবো। কি বলবেন মুখ্যমন্ত্রীকে? কি বলবো, ভালোই বলবো। আমাদের পাশে আছে, দাঁড়াচ্ছে। পুরুলিয়ায় শুরু যুবসাথীর ক্যাম্প। সকাল থেকে নাম নথিভুক্ত করতে ক্যাম্পে লম্বা লাইন। দুর্গাপুরের পরে এই মুহূর্তে পুরুলিয়ার ছবি দেখাচ্ছি আপনাদের। সেখানেও কিন্তু যুবসাথীর ক্যাম্পে লম্বা লাইন। সকাল 10টা থেকে শুরু হয়েছে ক্যাম্প। স্কিমটা চালু করেছে, এটা খুব ভালো করেছে। এতদিন পর্যন্ত আমাদের কিছু পাইনি আমরা সরকারি সাহায্য, সেক্ষেত্রে আজকে এই যুব সাথী প্রকল্পটা করেছে, এই জন্য আমরা খুবই উপকৃত। ন্যূনতম মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী বেকারদের 1500 টাকা ভাতা। মুর্শিদাবাদের বহরমপুরে যুবসাথীর ক্যাম্পে দলমত নির্বিশেষে সকলেই আবেদন জমা দিতে এসেছিলেন। সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি আবেদনকারীরা। মুর্শিদাবাদের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। সেখানে বেকারদের 1500 টাকা ভাতা। আজ থেকে শুরু হলো যুবসাথী প্রকল্পের ক্যাম্প এবং সেখানে দলমত নির্বিশেষে সকলেই আবেদন জমা দিতে এসেছিলেন। দুই ছেলের জন্য ফর্ম নেব, লাইনে দাঁড়িয়ে আছি। সরকারি যে প্রকল্পগুলো সেগুলো তো মানুষের নেওয়া উচিত, তাতে যেটুকু উপকার সহায়তা হবে ফলে সহায়তাটা নেওয়া উচিত এবং সেটা ভালোই, নিঃসন্দেহে ভালো। বিভিন্ন রাজনৈতিক দল আমি তো দেখতে পাচ্ছি, আমি তো এখানকার ছেলে, আমি তো চিনি সমস্ত রাজনৈতিক দলের ছেলেরাই আছে, তাদের মেয়েরাও আছে। আমি বামপন্থী। এদিকে চুচুড়া অর্থাৎ হুগলির চুচুড়া, সেখানেও শুরু যুবসাথী প্রকল্পের ক্যাম্প। সেখানেও লম্বা লাইন। সকাল 10টা থেকে শুরু হয়েছে ফর্ম দেওয়া। লম্বা লাইন হুগলি চুচুড়া। এই মুহূর্তে সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদের।
এডুকেশনাল পারপাসে কিছু ফর্ম ফিল আপ বা আনুষঙ্গিক জিনিসপত্র জানতে কিছু পড়াশোনা করে তো সুবিধাই হবে। সরকারি প্রকল্প এবার দিচ্ছে, বিভিন্ন স্টুডেন্টদের তো সুবিধা আশা করি সুবিধাই হবে। আমরা যে চাকরির ফর্ম ফিল আপ করে থাকি এখন যেহেতু আমরা স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আমাদের যে যাতায়াতের একটা মূল্যবান খরচ এবং ফর্ম ফিল আপেরও খরচ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে। এর জন্য আমরা খুব উপকৃত হচ্ছি, ধন্যবাদ তার জন্য। অবশ্যই চাকরিটা দরকারি, কিন্তু যতদিন না চাকরি পাচ্ছি তার জন্যও তো কিছু খরচ থেকে যায়। ভালো, খুবই ভালো। টাকাটা কাজে লাগবে বলতে পড়াশোনার কাজে লাগবে মেনলি। ধন্যবাদ, এর জন্য প্রচুর ধন্যবাদ। এই যে প্রকল্পগুলো চালু করার জন্য লক্ষ্মী ভান্ডার বলুন, বলুন, যুব সাথীরা, ধন্যবাদ দেবো মুখ্যমন্ত্রী। দক্ষিণবঙ্গের ছবিটা দেখাচ্ছিলাম আপনাদের সকাল থেকে বিভিন্ন জায়গায় যুবসাথী ক্যাম্প। আর এই মুহূর্তে দেখাচ্ছি পাহাড়ের ছবি। পাহাড়েও চালু যুবসাথী ক্যাম্প। কালিম্পংয়ের শিবির থেকে ফর্ম বিলি। फर्स्ट ऑफ ऑल मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ, क्योंकि बहुत सारे युवा है इधर कालिम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है, और वो समझ के हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे। उसके लिए बहुत बहुत शुक्रिया। ধূপগুড়ি, সেখানেও চালু যুবসাথী ক্যাম্প। জলপাইগুড়ির ধূপগুড়িতে সকাল থেকেই লম্বা লাইন। ভিড় তো মোটামুটি ভালোই, আজকের থেকে শুরু তো এমনি খুশি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কার যুবকদের জন্য এতটুকু তো ভাবছে। এদিকে চোপড়ায় সেখানে যুবসাথীর লাইনে বিশৃঙ্খলা, লাইন ঠিকমতো এগোচ্ছে না। এই অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়ায় যুবসাথীর ক্যাম্পে তুমুল হাতাহাতি হয়। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান আবেদনকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করে দেবো, ঠিক আছে? এখানে এরকম না কি আপনারা সবাইকে ঢুকিয়ে দিয়ে আমরা মানে কিছু করতে পারবো, তাই না? মারপিট লাগলো একটু পাবলিকের সাথে আর পুলিশের সাথে। কি নিয়ে মারপিট হলো জানলেন? জাম হয়েছে, লোকজন রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে, ওইটার জন্য সকাল থেকে লাইন আছে। এবার লোকগুলো আগে টানতেছে না ভিতরে, যারা মানে ভিতরে যায় ডাইরেক্ট জমা করে চলে আসতেছে পিছনের লোকগুলা। যুবসাথী ক্যাম্প নিয়ে তুঙ্গে রাজনীতির চর্চা। ভোটের আগে মরীচিকার পিছনে দৌড়, কিছুই মিলবে না তোপ বিজেপি। প্রত্যেকবারই এরকম ভোট আসবে, বিধানসভার ভোট, আর এরকম যুবদের নামে একটা করে ফর্ম বেরোবে ভাতা দেবো বলে, তারপর আবার সেটা দেওয়া হবে না। সামনে একটা কোনো সুখাদ্য ঝুলিয়ে তার পেছনে দৌড় করিয়ে দেবেন, মরীচিকার পেছনে ভোট কিছু হাতিয়ে নেবেন মিথ্যে কথা বলে যে এই দেখো সরকার দিচ্ছে বা দেবে, কিন্তু আদতে কিছু দেবেন না এরা। যারা বিভিন্ন সময় বেকার ছিলেন তাদের জন্য একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে জিনিস ছিল, সেটাকে তুলে দেওয়া হলো, সেটাকে মার্জ করে দেওয়া হলো লেবার ডিপার্টমেন্টের সঙ্গে। আজকে লাইনে মানুষকে দাঁড় করিয়ে দিয়ে নিজের পকেটের পয়সা আবার কালার ছবি দিতে হয়েছে, জেরক্স করে নথি জমা দিতে হয়েছে। এই টাকাটাও জলে গেল, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে সেটাও জলে যাবে। ভোটের আগে টাকা দিয়ে বেকারদের ক্ষোভ চাপা দেওয়ার চেষ্টা, কটাক্ষ কংগ্রেসের। আমাদের দেশে, আমাদের রাজ্যে অভাবটা কতটা, দারিদ্রতা কতটা, সব জায়গায় লম্বা লাইন, লক্ষ্মীর ভান্ডারের লম্বা লাইন, এগুলো এটাই প্রমাণ করে আমাদের দেশের, আমাদের রাজ্যের দারিদ্রতা কতটা। আমি শুধু বলছি যে তাদেরকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার জীবন দিতে পারছি না। সরকারি কোষাগার থেকে তাদেরকে আমরা ভোটের আগে ঘুষ দিচ্ছি, আমাকে ভোট দিতে হবে, আমি কিছুটা টাকা দিয়ে এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। কালকে বলবে ভাতা দিয়েছি, এবার পার্টির মিছিলে চল, এটা করবে কাল থেকে, ভীতি প্রদর্শন চলবে, টাকা দিলাম ভোট দাও। রাজ্যে কর্মসংস্থান যেমন বাড়ছে তেমনি বেকারত্বও কমছে, তাতেই ভয় পেয়ে বিভ্রান্ত বিরোধীরা। তোপ তৃণমূলের। সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে
পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য। গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ আর বেকারত্বটা বাড়ছে, পশ্চিমবঙ্গে উল্টো। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে। এটায় বিরোধীরা বিভ্রান্ত হয়ে গেছে। বিজেপি সরকার ক্ষমতায় এসে বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে। পাড়ায় খুঁজে দেখুন না কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি হয়েছে কিনা। যুব সমাজ তারাও আগামী দিন চাকরি পাবেন, কিন্তু যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এই সাপোর্টটা, তো এটাতেই এই কংগ্রেস সিপিএম তারা ভয় পেয়ে যাচ্ছে। আসি পরের খবরে। এসআইআর কি বিজেপির হাতিয়ার নাকি কাঁটা? পদ্ম শিবিরের একসময়ের দাবি ছিল এসআইআর এ বাংলায় 1 কোটি নাম বাদ যাবে। নির্বাচন কমিশনের হিসেব বলছে নাম বাদ যেতে চলেছে 64 লক্ষের কিছু বেশি। আর এ নিয়েই হাওয়া গরম। নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। যদি ভুয়া মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। ইআরওরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, এবং ডিএম যদি আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে, যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল, এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুনানির ডেডলাইন ছিল শনিবার। শনিবারের হিসেব অনুযায়ী 64,81,595 জন ভোটারের নাম বাদ যেতে পারে। এ নিয়ে ফের রাজ্য রাজনীতির হাওয়া গরম। কারণ এসআইআরকে একাধিকবার হাতিয়ার করার চেষ্টা করেছে বিজেপি। পদ্ম নেতাদের গলায় শোনা গিয়েছে হুঙ্কার। দাবি করেছেন এ রাজ্য থেকে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, যা তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে। 1 কোটি নাম বাদ যাবে লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। নির্বাচন কমিশনের হিসেব কিন্তু বলছে নাম বাদের সংখ্যাটা 1 কোটির থেকে অনেকটাই কম হতে পারে। এতে কি চাপে পদ্ম শিবির? 28 তারিখের পরে এই বিষয়ে আমরা বিবৃতি দেব। 28 তারিখের আগে দেবো না, আগে ওনারা পুরো তালিকা বার করুন, তারপরে আমরা বলবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে। এই যে বিজেপি নেতারা বলেছেন 1 কোটি 2 কোটি বাদ দেবো, লাখ লাখ রোহিঙ্গা আছে বাদ দেবো, একজন রোহিঙ্গাকে ভোটার লিস্টে চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশন। যেভাবে মানুষকে ভয় দেখিয়েছে, হ্যারাস করেছে, মৃত্যুর মিছিল তৈরি করেছে, মানুষ তার জবাব দেবে। যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল, এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। এসআইআর এর শুনানি শেষ, কত নাম বাদ যাবে তা নিয়ে রাজনীতির হাওয়া গরম। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নিউজ 18 বাংলা। শুনানিতে ডাকা হয়েছিল, আর শুনানিতে ডাকায় বিএলওকে মারধরের অভিযোগ। বাবার থেকে মেয়ের বয়স নাকি 5 বছর বেশি। অসঙ্গতি থাকায় মহিলাকে এসআইআর নোটিশ পাঠানো হয়। আক্রোশে সপরিবারে বিএলওর উপর চড়াও হওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। মারধরে রক্তাক্ত বিএলও শক্তিনগর সদর হাসপাতালে ভর্তি। নদিয়ার কালীগঞ্জের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। 3টে অবৈধ ভোটার বারবার আমাকে বলে নামগুলো ওঠাইতে হবে। আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কালকে হঠাৎ করে আমার ঘরে গিয়ে বলছে যে নামটা ওঠাইতে হবে। আর এনার তো হিয়ারিং হয়ে গেছে, সামনে কাজ ছিল, সেই কার্ড নিয়ে আমাকে পেপারে লাগাতে লাগে এবং আমার মাথা সব ফাটিয়ে দেয়। এবং এই অবৈধ ভোটার গুলো আমাকে বারবার নাম দেওয়ার জন্য হুমকি দিচ্ছে, আমি মেরে দেবো। কমিশনের কাছে আবেদন জানাচ্ছি এর টিকিট কাটার ব্যবস্থা করার জন্য, না হলে আমার মতো হাজার হাজার বিএলও অলরাউন্ডার যেখানে সেখানে মারা যাবে। জেরিফা বিবি ফর্ম ফিল আপ হওয়ার পরে ওর নোটিশ আসে। প্রবলেম দেখাচ্ছিল যে সেটা হচ্ছে বয়সের একটু গন্ডগোল, যে ওটা ওর বাবার থেকে 5 বছরের বেশি বয়স। ফোনের মাধ্যমে হুমকি দেয় যে তুই জমা দিচ্ছিস না, তার জন্য বারবার ঘুরে আসছে। দাদাকে ফোনের মাধ্যমে ডেকে নেয়, কথা কাটাকাটি হয় যে তুমি কাগজ জমা দাওনি বলে আমাদের কাগজগুলো ফেরত আসছে। নোয়াজ শেখ উনি দাদাকে ধরে, জেরিফা বিবি, আইতুলা শেখ ও সোহেল শেখ, এই 4 জন ব্যক্তি দাদার উপরে চড়া হয়ে মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। কার্ড দিয়ে মেরেছিল, ওখানে ইট ছিল,
মারছিল, ইট দিয়েও মেরেছে এবং বাড়ি থেকে রড নিয়ে গেছে, রডের মাধ্যমে আঘাত করেছে। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড়ে তুলকালাম, বালি পাথরের সিন্ডিকেট নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, মার পাল্টা মার, তৃণমূল কর্মীর দোকানে আগুন। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে, তিনি মানতে নারাজ। বালি বোঝাই লরি আটকানো নিয়ে বিবাদ, সেখান থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মীর দোকানে। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড়, এখানকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য রাজু মণ্ডল। অভিযোগ, তিনি বালি পাথরের কারবার করেন। শনিবার রাতে পোড়াঝাড় এলাকায় ঢোকে একটি বালি বোঝাই গাড়ি, বাধা দেন স্থানীয়রা। সেখানে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা জ্যোতিষ বর্মনও। অভিযোগ, তিনিও একটা সময় বালি পাথরের কারবার করতেন, কিন্তু রাজু মণ্ডলের দাপটে তা বন্ধ হয়ে যায়। সেই রাজুর গাড়ি আটকাতেই গোলমাল শুরু, মার পাল্টা মার। অভিযোগ, আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূল নেতা জ্যোতিষ বর্মনের মুদির দোকানে। ওরা 12:30-1টা নাগাদ এরা আমার দোকানে শাটার ভেঙে আগুন জ্বালা দিল। কি করছি আমি? যে পঞ্চায়েত হয়ে বিচার করবে জনগণের, ও আগুন লাগায় কি করে? আমার ওয়াইফ প্রেগন্যান্ট, আমার ছেলের এক্সাম, বাবা অসুস্থ, আমি কিভাবে সংসার চালাবো? আমি পঞ্চায়েতের শাস্তি চাই, পঞ্চায়েতের অ্যারেস্ট চাই, দল একই করি। কিন্তু সুকান্ত কর বলে একজন আছে, এর মদত পুষ্টে এই গ্রুপটা তৈরি করছে। এই গ্রুপটা হওয়াতে আমরা সাধারণ মানুষ ঠিক মতো কিছু করতে পারতেছি না। যার বিরুদ্ধে অভিযোগ, সেই রাজু মণ্ডল উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি। তার দাবি, তিনি সিন্ডিকেট চালান না, হামলার সঙ্গেও কোনো যোগ নেই। আমি একজন পঞ্চায়েত মেম্বার, আমি কি করে সিন্ডিকেটের কাজ করতে পারি? মারলে যারা তারা সম্পূর্ণ সব বিক্রি করে। কি হয়েছিল? একজন এক গাড়ি বালু ফেলতে গেছে, তো সেখানে ওকে বাধা দিচ্ছে, আমাকে ডাকলো, আমি গেলাম ওখানে, বললাম ভাই গালাগালি কেন দিচ্ছে? ব্যাস এইটুকু কথা বলতে বলতে একেবারে সবাই মেলা লাঠি আর রড হাসুয়া দিয়ে ওকে কোবাইছে, সঞ্জয়কে কোনো মতো প্রাণে ওখান থেকে বেঁচে আসি। দোকানটা কারা পুরালো? আমি তো মেডিকেলে অ্যাডমিট হয়ে গেছি, এখন ওটা তো আমি বলতে পারবো না। পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে। খবর পেয়ে আমি জেলা প্রশাসন এবং সিপি সাহেব অন্যান্য পুলিশদের বলি, পুলিশের সাথে কথা হয়েছে, প্রশাসনের সাথে কথা হয়েছে, জেলা সভানেত্রীর সাথেও কথা হয়েছে। আমি পুলিশকে বলেছি পুলিশের মতো কাজ করবে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ি একটা ছবি দেখাই আপনাদের, দেখুন। রাজু মণ্ডল পঞ্চায়েত সদস্য হওয়ার আগের বাড়ি একতলা, আর পঞ্চায়েত সদস্য হয়ে যাবার পর 4তলা বাড়ি, একেবারে পেল্লায় বাড়ি। এই অভিযোগের আঙুল তৃণমূলের পঞ্চায়েত সদস্য, যেমনটা বললাম, রাজু মণ্ডলের দিকে। 3 বছর আগে তিনি পঞ্চায়েত সদস্য হন, আর তারপর থেকেই আমূল বদল, অর্থাৎ 3 বছরেই আমূল বদল। আগে থাকতেন একতলায়, এখন তার 4তলা পেল্লায় বাড়ি। টিনের চাল, ইটের দেওয়াল, ছোট্ট একটা বাড়ি। এই বাড়ির মালিক রাজু মণ্ডল। পঞ্চায়েত সদস্য হওয়ার পর এখন তার বিশাল বাড়ি। পঞ্চায়েত সদস্যর 4তলা পেল্লায় বাড়ি। আগে একচালা, আর পঞ্চায়েত সদস্য হওয়ার পরে 4তলা। মাত্র 3 বছরে এমন আলিশান বাড়ি হলো কিভাবে? স্থানীয়দের অভিযোগ, জলপাইগুড়ির পোড়াঝাড় পঞ্চায়েতের তৃণমূল সদস্য হওয়ার পর থেকে ভোল বদলে যায় রাজুর। শুরু করেন বালি পাথরের কারবার, জমির কারবার। অবৈধভাবে জমি বিক্রি করে, আর এই বালু পাথরের বিজনেস ওরা অবৈধভাবে করে। ঘাটে কোনো রয়্যালিটি নেই, ওদের একটা গ্যাং, মহিলাদের আর ছেলেদের নিয়ে ওরা এই কাজগুলো চালায়। শনিবার রাতে এই রাজুর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। পোড়াঝাড় এলাকায় ঢোকে বালি বোঝাই গাড়ি, সেই গাড়ি আটকান স্থানীয়রা, তাদের সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতাও। এই সময় রাজুর দলবল হামলা চালায় বলে অভিযোগ। একসময় এই রাজু দিনমজুরি করে সংসার চালাতেন। 2012 সালে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা, এরপর পদও পান রাজু। 2023 সালে পঞ্চায়েত সদস্য হন। অভিযোগ, এরপর থেকেই রাজু মণ্ডল একেবারে বদলে যান, শুরু করেন
বালি, পাথর এবং জমির কারবার। গত বুধবার শিলিগুড়ির কাওয়াখালীতে মহানন্দার চর দখলমুক্ত করে সেচ দফতর। এই জমি রাজুর দলবলি দখল করেছিল বলে অভিযোগ। ও আগে থেকে গুন্ডামি করতো, তারপর আবার পঞ্চায়েত হওয়ার পরে তখন আবার গুন্ডামি বেড়ে গিয়েছে, আর সবাইকে মারধর করে, এরকম করে গুন্ডামি করে বেড়ায়। না না স্যার, ও ওগুলাতে জড়িত নাই। কারণ আমি ওর ছোট কাকিমা, আমাদের একই ফ্যামিলি। আমি কি সেটা জানতাম না? ও যদি জমির দালালি করে থাকতো। এটা ওরা ভুল অভিযোগ করতেছে, কারণ সামনে আমি যতটুকু বুঝতেছি সামনে ইলেকশন আছে, মানে যে কোনো ভাবে পঞ্চায়েতকে ফাঁসানোর চেষ্টা করতেছে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা। আর এবার আপনাদের দার্জিলিং এর খড়িবাড়ির ছবি দেখাবো। সেখানে ঠিকাদারের হম্বিতম্বি, নিকাশি নালা তৈরিতে দুর্নীতির অভিযোগ। খবর করতে গেলে সাংবাদিকদের হুমকি। আমি কোর্টে যাব, তোমাদের ভালোবাসা আমার এর বাড়ি এখানে बोला जो खाते का माटी का चाइनिंग वो भी उठाई ले लिया जो हम उठा देगा, हमको पैसा दे दीजिएगा, हम उठा देगा। ये लड़का ये लोग आकर के इसका फोटो ले रहा है, कंप्लेन कर रहा है जो खत्म कर दिया रास्ता, पैसा चोरी कर लिया। 1 रुपया कमाएगा, 5000 रुपया कमाई नहीं किया, अपने बगान का रास्ता और मोबाइल में छोड़ता है। तो लोग मोबाइल में हमको बोला 3,01,164 টাকায় 87 মিটার নিকাশি নালা তৈরির বরাত। 87 মিটারের জায়গায় মাত্র 54 মিটার নালা তৈরির অভিযোগ। তুঙ্গে চর্চা। আমরা জানি, আমাদেরকে বললো যা মাপ আসছে, আমাদের সার্কুলারে যা মাপ আছে সেই মাপ অনুসারে আমরা কাজ করতেছি। আমাদের মাপের ওই মাপে আমরা বানাই যাবো, এর থেকে বেশি বাড়াতে পারবো না, এর থেকে কমাতে পারবো না। রাজেশের বাড়ি তো আরো অনেক দূরে, প্রায় এরকম দিন আরো 2টা হবে রাজেশের বাড়ি যেতে গেলে। কাজটা তো আমরা কেমন বলবো ঠিক হয়েছে, 10 জন দেখে বলে হ্যাঁ ঠিক হয়েছে, তো ঠিক হয়েছে। যেখান থেকে শুরুর কথা, যেখান থেকে শেষের কথা, সেই জায়গা পর্যন্ত হয়েছে কি কাজ? হয়নি। আপনারা কি চাইছেন তাহলে? তাহলে আমাদের কাজটা ভালো করে দেখ। আবার যেহেতু আমি দেখতেছি এখন বোর্ডে যে লেখা আছে রাজেশ ওরাও থেকে রাজকুমার দাস বাড়ি পর্যন্ত ড্রেনটা হওয়ার কথা, যেহেতু বোর্ডে লেখা আছে, সেটা তো অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক পর্যন্ত এখন হয় নাই। মাঝখানে একটু টুকরা জায়গাটা করে দিয়ে চলে গেছে। আপনারা কি চান? আমরা চাই যেহেতু যে রাজকুমার দাসের বাড়ি থেকে রাজেশ ওরাও বাড়ি পর্যন্ত যে লেখা আছে ওইটুকু কাজটা করে দুক, আমরা এটাই চাই। यहाँ पे सिर्फ दुर्नीति होता है। अब वहाँ पे बोर्ड लगा हुआ है, तो बोर्ड किसी का नाम से लगा हुआ है, किसी के घर से लेकर के किसी के घर तक है। वहाँ पे पूरा एस्टीमेट पास हुआ है, 87 मीटर हो 85 मीटर हो, आखिर इंजीनियर तो वहाँ पे पास करके दिया है, तो वहाँ पे कैसे हो जाता है 35 मीटर और 40 मीटर में काम खत्म। तो ये सब तो दुर्नीति, एकदम मैंने दुर्नीति ग्रस्त करके रखा है। जहाँ भी काम देखिए वहाँ पे दुर्नीति, जहाँ पे काम देखिए वहाँ पे दुर्नीति, और काम तो काम, मतलब काम का कोई क्वालिटी ही नहीं है। টাকা মারবে, ঘর বাড়ি ভরবে, এটাই কাজ হচ্ছে এখানে, উন্নয়নের কোনো কাজ নাই। প্ল্যানে উঠে তখন এইভাবে মানে রামের বাড়ি থেকে শ্যামের বাড়ি এরকম ভাবে কাজগুলো দেওয়া হয়, কিন্তু কাজ করতে গেলে যখন আমাদের সমস্যায় পড়তে হয়, যে জনসাধারণের অসুবিধা হয় যেই জায়গাগুলোতে, সেখান থেকে আমাদের জনগণের মত অনুযায়ী কাজ করতে হয়। কাজ করতে গিয়ে দেখা গেছে যে হাইড্রেন আছে, হাইড্রেনে কাজ করতে গিয়ে যে আমাদের লম্বা যেটা ছিল সেটা কমে এসে হাইট এবং চওড়াটা বেশি হয়ে যায়, যার জন্য লম্বাটা কমে যায়। এবং 4-5টা বাড়ি ওখানে আছে, হাইড্রেন থাকাতে তাদের বাড়িগুলো আগামী দিনে ভেঙে যাওয়ার সমস্যা, সেই জন্য আমাদের মাঝখান থেকে কাজগুলো করতে হয়েছে। আক্রোশে অস্ত্র মামলায় ফাঁসানোর ছক, দেহ ব্যবসার প্রস্তাব ফেরাতে রাগে ফাঁসানোর ছক। বারবার চাপের জেরেই তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত ছাত্রীর। উচ্চ মাধ্যমিকের মাঝেই বিয়ের সিদ্ধান্ত পরীক্ষার্থীর। পূর্ব বর্ধমানের গোলাপবাগের রেজিস্ট্রারের কাছে যুগল। রাস্তায় স্কুটার রেখে বিয়ের রেজিস্ট্রারের কাছে যান যুগল, আর সেই সুযোগে স্কুটারের ডিকিতে আগ্নেয়াস্ত্র রেখে চম্পট। বিয়ে আটকাতেই স্কুটারে অস্ত্র রাখার অভিযোগ। পরীক্ষার্থীর আত্মীয় শ্রীকান্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বন্দুকটা কে দিয়েছিল তোমাকে? আমাকে দেয়নি, ওই ছেলেটাকে জুয়েল কে? ওটা যাচ্ছে জুয়েলটাকে কেন আমি শিখেছিলেন? স্বামী রাখিনি, অন্যজনা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। কে ফাঁসিয়েছে? কে ফাঁসিয়েছে? ওই বাচ্চা ছেলে।
ভোররাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন, 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন। ট্রেনে যাত্রী না থাকায় অল্পে রক্ষা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সরিয়ে দেয় জিআরপি, আরপিএফ। দমকলের 2টি ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কিন্তু কিভাবে আগুন খতিয়ে দেখছে ইতিমধ্যে রেল। ঘটনাস্থলে রেলের তদন্তকারী দল। এটা হচ্ছে কাটোয়া জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। পুরো ট্রেন না, ট্রেনের একটা বগি, একটা কোচ, এর মধ্যে কোনো যাত্রী ছিল না। এটা হচ্ছে এমটি অবস্থায় দাঁড়ানো ছিল। আপনাদের কটা ইঞ্জিনে আগুন আসবে? 2টো ইঞ্জিন পুরোপুরি নেভে গেছে। কিভাবে আগুন খতিয়ে দেখছে রেল, এ বিষয়ে ডিটেল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, যেটা প্রথম থেকে মনে করা হচ্ছিল যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, রেল সেটা মানতে নারাজ। তাদের বক্তব্যের পেছনে অন্য কোনো কারণ রয়েছে। তারা মনে করছেন বাইরে থেকে এসে কেউ আগুন লাগাতে পারে। এবং 2 নম্বর প্ল্যাটফর্ম যেখানে ট্রেনটি দাঁড়িয়েছিল এবং স্টেশন সন্নিহিত বেশ কতগুলি জায়গা সিসি ক্যামেরার ফুটেজ তারা ইতিমধ্যেই সংগ্রহ করেছে। তাদের বক্তব্য, সেখানে সন্দেহজনক বেশ কিছু জিনিস তাদের নজরের মধ্যে ইতিমধ্যেই এসছে। একই সঙ্গে ফরেন্সিক টিম পরীক্ষা করবে। আগামীকাল ফরেন্সিক টিমে সেখানে গিয়ে পৌঁছানোর কথা। এবং কোচটি পুড়ে গিয়ে প্রায় 55 লক্ষ টাকার মতো রেলের ক্ষতি হয়েছে। সমস্ত ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ফরেন্সিক টিমের রিপোর্টের জন্য তারা অপেক্ষা করছে। তবে গোটা ঘটনাকে তারা লঘু করে দেখতে নারাজ। তারা মনে করছে এর পেছনে অন্য কিছু ইন্ধন থাকতে পারে। বেশ।